খেয়াল করো, আর কথা না। তাহলে আমরা এস ব্লক পর্যন্ত পড়ছিলাম, মনে আছে তো এস ব্লকের গুলো সব? তাহলে এস ব্লক যদি পড়ি এইভাবে কিন্তু প্রত্যেকটা ব্লক পড়া লাগবে, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক সব এইভাবে পড়া লাগবে। তাহলে আজকে শিখবো কোন ব্লক? পি ব্লক। তাহলে পি ব্লকের ভিতর গ্রুপ কত কত ছিল? 13 থেকে 18। তাহলে ওই ধারাবাহিকভাবেই পড়বো, যে প্রথমে 13, তারপরে 14, তারপরে 15, এইভাবে ধারাবাহিকভাবেই পড়বো। তাহলে আজকে কি প্রথমে কোনটা পড়বো? এস ব্লকের পরে পি ব্লক। এই পি ব্লকেরও কিছু বৈশিষ্ট্য আছে, তাহলে আগে বৈশিষ্ট্যগুলো পড়ে নেবো, তারপরে কি করবো আস্তে আস্তে 13, 14, 15 এইভাবে পড়বো। তাহলে দেখো প্রথমে কি বলা আছে যে পি ব্লকের মৌলসমূহের রসায়ন। তাহলে বলা হয়েছে পি ব্লকের মৌলের কিছু বৈশিষ্ট্য আছে। এখন এই ক্ষেত্রে সুবিধা আছে, এস ব্লকের বৈশিষ্ট্য ছিল দেখো মেলাগুলো 10টা, মনে আছে? এস ব্লকের বৈশিষ্ট্য কত ছিল? 10টা। পি ব্লকের বৈশিষ্ট্য মাত্র কয়টা লিখেছি? 6টা। এখন বইতে বের করলে আবার কিন্তু সেই 10টাই আছে। আমরা বইয়ের মতো এরকম 10টা পড়বো না, আমরা এরকম 6টা পড়বো। তাহলে একটু খেয়াল করো, প্রথম যে পয়েন্টটা, এটা কিন্তু তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে। পি ব্লকের ধাতু কয়টা মনে আছে? অধাতু কয়টা? 18টা। অপধাতু কয়টা? 6টা। তার মানে কি পি ব্লকের ধাতু আছে 12টা, আর সব আছে অধাতু 18টা, 6টা আছে অপধাতু। এখন বলেছি কি যে পি ব্লকের যে 12টা ধাতু আর তার পাশাপাশি কোন মৌল? গ্রাফাইট। আমরা জানি কিনা এই গ্রাফাইট আছে কার্বনের রূপভেদ। গ্রাফাইট কি জিনিস? কার্বনের রূপভেদ। তার মানে সহজ ভাষা এখানে গ্রাফাইট বলতে আমি কাকে বোঝাচ্ছি? কার্বনকে বোঝাচ্ছি। তার মানে পি ব্লকের যে 12টা ধাতু আছে আর যে কার্বন মৌলটা আছে, এরা কি করে? তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী। মানে এরা বাদে বাকি যারা আছে তারা কি? তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী। তাহলে তোমার যদি জিজ্ঞেস করা এরকম যে পি ব্লকের কোন অধাতু মৌল বিদ্যুৎ পরিবহন করে, তাহলে সেটা কি হবে? কার্বন বা গ্রাফাইট। ওই বাদে বাকি যে মৌলগুলো আছে সব কি? বিদ্যুৎ আর তাপ অপরিবাহী। মানে সহজ ভাষায় তোমার যদি বলতাম অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এরা কি বিদ্যুৎ পরিবহন করে? এরা কেউ বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে করে কে? শুধুমাত্র কার্বন। মনে থাকবে। তাহলে পি ব্লকের 12টা ধাতু আর কি বাদে, মানে গ্রাফাইট বাদে আর সবাই বিদ্যুৎ পরিবহন করে না, শুধুমাত্র এরাই বিদ্যুৎ পরিবহন করে। তারপরে বলতেছি কি যে পি ব্লকের বেশিরভাগই কেমন মৌল? তড়িৎ ঋণাত্মক অধাতু। তো তুমি তো পড়িছো অধাতু কয়টা? 18টা। তাহলে কি বেশিরভাগই কি? অধাতু। তারপরে কি বলা হয়েছে? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে, আমার কথা বুঝো কিন্তু, বাম থেকে ডানে যাচ্ছ, তাহলে জিনিসটা কেমন হবে? এরকম, এই পাশ থেকে বাম, এই পাশ থেকে ডান, আবার একই গ্রুপের উপর থেকে নিচ, এরকম হয়। আচ্ছা, বাম থেকে ডানে গেলে আকার বৃদ্ধি পায় না হ্রাস পায়? হ্রাস পায়। আবার উপর থেকে নিচে আসলে কি হয়? আকার বড় হয়। তাহলে এই আকার হ্রাস বৃদ্ধির উপরে আমার অনেক ধর্ম নির্ভরশীল না? ওই যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎকান্তকতা, এগুলো সব কি নির্ভরশীল না? তাহলে সে একইভাবে দেখো আমার এই বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, এগুলোও কি আমার ওই আকারের উপরে নির্ভরশীল। তাহলে বলা আছে কি যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকের পি ব্লকের মৌলসমূহের বিজারণ ক্ষমতা কি হয়? হ্রাস পায়। তার মানে আমি যখন বাম থেকে ডান দিকে যাব, বিজারণ ক্ষমতা হ্রাস। আচ্ছা, যদি বিজারণ ক্ষমতা হ্রাস পায় তাহলে কি বৃদ্ধি পাবে? তোমার যদি একটা মনে থাকে তাহলে অপরটা তো এমনি মনে থাকার কথা, যে বিজারণ হ্রাস পাচ্ছে, তাহলে কি বৃদ্ধি পাবে? জারণ বৃদ্ধি পাবে। যে কোনো একটা আমি মনে রাখবো। আবার যদি মনে রাখি যে জারণ বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই কি? বিজারণ হ্রাস পাবে। তাহলে বাম থেকে ডানে গেলে একটা বাড়লে অপরটা কমে, স্বাভাবিক হিসাব। পরে কি বলেছি? একই গ্রুপের উপর থেকে নিচ। তাহলে বুঝবা কিন্তু যেটা তোমার বাম থেকে ডানে গেলে কমে, মনে রেখো কিন্তু সেটা উপর থেকে নিচে আসলে কিন্তু বাড়ে। এটা কি তুমি জানো? যে যেটা বাম থেকে ডানে গেলে কমে, সেটা নিচে আসলে কি হয়? বাড়ে। একইভাবে যেটা বাম থেকে ডানে গেলে বাড়ে, সেটা উপর থেকে নিচে আসলে কমে। তাহলে এই ক্ষেত্রে আমার বুঝো কিন্তু বাম থেকে ডানে গেলে বিজারণ ক্ষমতা কি হয়েছে? হ্রাস পাইছে। তাহলে উপর থেকে নিচে আসলে কি হবে? বৃদ্ধি পাবে। দেখো তাই লিখেছি যে বিজারণ ক্ষমতা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। জারণ ক্ষমতা কি হয়েছে? হ্রাস পাইছে। তাহলে আমি যদি আরেকবার বলি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম, বাম থেকে ডানে গেলে জারণ ক্ষমতা বাড়ে, তাহলে উপর থেকে নিচে আসলে জারণ ক্ষমতা কমে। যেটা বাম থেকে ডানে বাড়বে, উপর থেকে নিচে আসলে কমে। তাহলে বাম থেকে ডানে গেলে জারণ ক্ষমতা বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে। একইভাবে বাম থেকে ডানে গেলে বিজারণ ক্ষমতা কমে, উপর থেকে নিচে আসলে বাড়ে। মনে থাকবে। তাহলে এই বৈশিষ্ট্য কিন্তু আমি একবারে পড়বো। তারপরে কি দিয়ে আছে? পি ব্লকের রকের হয়ে গেছে, ব্লক হবে। পি ব্লকের অধাতু মৌলসমূহ নিজেদের মধ্যে কোন যৌগ গঠন করতে পারে? সমযোজী যৌগ গঠন করতে পারে। আবার ধাতুর সাথে কি তৈরি করতে পারে? আয়নিক বন্ধন। ধরো সাপোজ তোমার পি ব্লকের মৌল হিসেবে আমি বললাম ক্লোরিন। এই ক্লোরিন কি ধাতুর সাথে, মানে সোডিয়ামের সাথে NaCl তৈরি করে না? তাহলে NaCl যদি তৈরি করে, ওটা কোন যৌগ? অবশ্যই আয়নিক যৌগ।
কিন্তু আমি যদি বলতাম কার্বনের সাথে ক্লোরিন, তাহলে কি লিখতে? CCl4। ওটা কি আয়নিক যৌগ? ওটা অবশ্যই কি যৌগ? সমযোজী যৌগ। আবার যদি তোমার বলতাম ম্যাগনেসিয়ামের সাথে তুমি অক্সিজেন লেখো, এটা কোন যৌগ? আয়নিক যৌগ। কারণ কি ধাতু আছে আর অক্সিজেন কি অধাতু আছে। আবার আমি তোমার যদি বলতাম পানি লেখো H2O, তাহলে এটা আমার কি হতো? অবশ্যই সমযোজী যৌগ। তার মানে কি পি ব্লকের মৌলগুলো আমার সমযোজী যৌগও তৈরি করে, আবার কি তৈরি করে? আয়নিক যৌগও তৈরি করে। পরের পয়েন্টে কি আছে? পি ব্লকের মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। তোমরা কিন্তু অলরেডি এটা জানো যে সালফারের জারণ সংখ্যা 2, 4, 6, জানো কিনা? ফসফরাসের জারণ সংখ্যা 3 আর 5, জানো? তাহলে এগুলো কি একটা মান না একাধিক মান? তাহলে একাধিক মান থাকলে তাকে কি বলা হয়? পরিবর্তনশীল জারণ মান। তাহলে পি ব্লকের মৌলের অবশ্যই জারণ অবস্থা আছে। এখন তার মানে কিন্তু এই না যে সবার আছে। তুমি যদি কাউ স্যার অক্সিজেনের তো আছে, নেই, সবার নেই, কিছু কিছু মৌলের আছে। কথা বলছি কিনা? তাহলে কি বললাম? 6টা পয়েন্টে কি কি আছে? প্রথম পয়েন্টে বলেছি কি পি ব্লকের কয়টা ধাতু? 12টা ধাতু। আর কোন মৌলটা? কার্বন বা গ্রাফাইট। এই বাদে বাকি সবাই কি? বিদ্যুৎ অপরিবাহী। তারপর কি বলেছি? বাম থেকে যত বেশি আমি ডান দিকে যাব, বিজারণ ক্ষমতা কমে যাবে, তাহলে জারণ ক্ষমতা বেড়ে যাবে। একইভাবে উপর থেকে নিচে আসলে জারণ ক্ষমতা কমে যাবে, বিজারণ ক্ষমতা বেড়ে যাবে। আবার পি ব্লকের বেশিরভাগ মৌলই কি? অধাতু। তাহলে এই তিনটা ক্লিয়ার। তারপরে কি আছে? ওটাও ক্লিয়ার। এটা কি বলা হয়েছে? যে অবশ্যই সমযোজী যৌগ সে তৈরি করে, আবার কি যৌগ? আয়নিক যৌগ তৈরি করে। পরে কি বলতেছি? পি ব্লকের মৌলসমূহ কেমন জারণ মান? পরিবর্তনশীল জারণ মান। ক্লিয়ার কিনা পি ব্লকের বৈশিষ্ট্য? তাহলে এবার কি বলবো? পি ব্লকের যে গ্রুপগুলো আছে তার ভিতরে প্রথমে কোন গ্রুপ আছে? গ্রুপ 13। তাহলে এই গ্রুপ 13-র মধ্যে মৌল ছিল কয়টা? মনে আছে? কয়টা? 6টা। মনে করে দেখো, 2 নাম্বার গ্রুপ আর 13 থেকে 17 পর্যন্ত এদের 6টা করে মৌল আছে। তাহলে এই 6টা মৌল থেকে আমরা 6টারে শিখবো না, আমরা মাত্র 2টা মৌল নিয়ে কাজ করব। কয়টা মৌল? 2টা মৌল। তার একটা হচ্ছে বোরন আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে পি ব্লকের 13-র কোন 2টা মৌল নিয়ে কাজ? একটা বোরনকে নিয়ে আর একটা অ্যালুমিনিয়ামকে নিয়ে। এই বোরনের বিভিন্ন যৌগ নিয়ে আমরা আলোচনা করব, অ্যালুমিনিয়ামেরও বিভিন্ন যৌগ নিয়ে আলোচনা করব। দেখো, বোরনের ভিতরে সব থেকে বেশি ব্যবহৃত যৌগ হচ্ছে BCl3, LCl3। আবার এদের অক্সাইড আছে B2O3, Al2O3। এই 2টা যৌগ নিয়ে আমাদের বেশি আলোচনা। তাহলে একটা কি? হ্যালাইড, একটা হচ্ছে অক্সাইড। তাহলে একটা কি? গ্রুপ 13 এর হ্যালাইড আর একটা গ্রুপ 13 এর অক্সাইড। তাহলে বোরনের হ্যালাইড কি? বোরন ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের হ্যালাইড কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। একইভাবে বোরনের অক্সাইড কি? বোরন অক্সাইড B2O3। অ্যালুমিনিয়ামের অক্সাইড কি? Al2O3। এখন এরা কি একই রকম নাকি এদের ধর্মের ভিন্নতা আছে? আমার মূলত সেইগুলো বের করতে হবে। যেহেতু একই গ্রুপের মৌল, তাহলে ধর্ম এক হওয়ার কথা, কিন্তু বাস্তব অর্থে এখানে আমরা যা পড়বো একই গ্রুপের হওয়া সত্ত্বেও ধর্মগুলো ভিন্নগুলো পড়বো। বুঝছো আমার কথা? যে একই ধর্মগুলো পড়বো না, পড়বো কোনগুলো? ভিন্ন ধর্মগুলো। বুঝেছি? তার ভিতরে দেখো আমরা সরাসরি প্রশ্ন আকারে লিখেছি একটা প্রশ্ন। কি লিখেছি? LCl3 কি গঠন করে? ডাইমার। এই ডাই শব্দের অর্থ 2। তাহলে ডাইমার জিনিসটা কি একটু ভালো করে বুঝে নেব। একই যৌগের 2 অণু যদি একসাথে যুক্ত হয় ওইটাকে বলা হয় ডাইমার। কি বলেছি? একই যৌগের 2 অণু যদি একসাথে যুক্ত হয় তারে বলা হয় ডাইমার। তাহলে আমার এখানে AlCl3 এর যদি আমি 2 অণু নিতাম, বুঝো কিন্তু কথা, তাহলে তখন 2 অণু নিলে অ্যালুমিনিয়াম কয়টা হতো? 2টা হতো। ক্লোরিন কয়টা হতো? 6টা হতো। তার মানে এর ডাইমার এইটা। বুঝেছি না বুঝিনি? তাহলে ডাইমার মানে কি? আবারও বলতেছি, একই যৌগের 2 অণুকে নিলে তাকে বলতেছি ডাইমার। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, তার মানে কি 2 অণুকে একসাথে নিতে হবে। তাহলে ওর 2 অণু নিলে তখন সংকেতটা কি হয়ে যাবে? Al2Cl2 মানে Cl6। এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, আমি কি যে কোনো যৌগ দিয়ে ডাইমার করতে পারবো? ধরো আমি তোমার বললাম মিথেন CH4, আর তুমি কে রে C2H8 লিখতে পারবা? কোনোটাই হয়নি। ওইথেনও হয়নি, ওইথিনও হয়নি, ওইথাইনও হয়নি, কোনোটা হয়নি। তাহলে আমি কেরাম লিখতে পারবো? পারবো না। কিন্তু তার মানে কি ডাইমার করতে গেলে নিশ্চয়ই আমার শর্ত মানতে হবে, তারপরে কাজ করতে হবে। দেখো এই জায়গায় কিন্তু শর্ত লেখা নেই, একটু সুন্দর করে যখন নোট করব শর্ত 2টা পাশে লিখে রাখবো। ডাইমার গঠন করার জন্য 2টি শর্ত আছে। কটা শর্ত? 2টি শর্ত। তাহলে তার 1 নাম্বার শর্ত, কেন্দ্রীয় মৌলের অষ্টক সংকোচন থাকবে। কেন্দ্রীয় মৌলের কি থাকবে? অষ্টক সংকোচন। আগের দিন কিন্তু পড়াইছি অষ্টক সংকোচন। কেন্দ্রীয় মৌলের কি থাকবে? অষ্টক সংকোচন। 2 নাম্বার শর্ত, পার্শ্ববর্তী মৌলের মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। পার্শ্ববর্তী মৌলের কি থাকবে? মুক্ত জোড়।
কয়টা শর্ত? দুইটা শর্ত। আবারও বলতেছি, কেন্দ্রীয় মৌলের কি থাকতে হবে? অষ্টক সংকোচন। আর পাশের মৌলের কি থাকতে হবে? মুক্ত জোড় থাকতে হবে। এরকম যাদেরই আছে তারা সবসময় ডাইমার তৈরি করবে, এরকম যারই আছে। এখন আমি যখন বললাম মিথেন CH4, কার্বন আর মিথেন মানে হাইড্রোজেনের সাথে 4টা বন্ধন আছে না তার, এইভাবে কয়টা ইলেকট্রন আছে জায়গায়? বুঝলি তো, দুইটা 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 দুইটা, অষ্টক সংকোচন আছে। তাহলে আগে তো অষ্টক সংকোচন থাকতে হবে, বোঝো কিনা আমার কথা? ঠিক একইভাবে আমি যদি এই মিথেন না বলে অন্য কোনো যৌগ বলতাম, ধরো পানি লিখলাম H2O, তাহলে এই পানিতে হাইড্রোজেনের সাথে অক্সিজেন 2টা আছে, তাহলে এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। আর মনে আছে কিনা এর 2 জোড়া মুক্ত জোড় ছিল, আগের দিন কিন্তু দেখাইছি। তাহলে মোট ইলেকট্রন কটায় গেল? সেই 4 যোগ 4 হয়ে গেল না, যে এই 2 4 আর এই মুক্ত জোড়ের 2 এই মুক্ত জোড়ের 2, তাহলে মোট কয়টায় গেল? 8টাই হয়ে গেল না? তাহলে এরও কি অষ্টক সংকোচন আছে? তাহলে আগে কি হতে হবে? অষ্টক সংকোচন হতে হবে। তাহলে আমার দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি আছে? অ্যালুমিনিয়ামের 3 হাতে 3টা ক্লোরিন, তাহলে কয়টা ইলেকট্রন? দুটো দুটো দুটো, এবং এর কোনো মুক্ত জোড় নেই, তাহলে মোট ইলেকট্রন কয়টা? 6টা, তাহলে অষ্টক সংকোচন আছে, বুঝি? তাহলে প্রথম শর্ত সে মানে। আবার দ্বিতীয় শর্ত কি? পার্শ্ববর্তী মৌলের মুক্ত জোড় থাকতে হবে। এই হ্যালোজেন ক্লোরিনের কয়টা মুক্ত জোড়? 3 জোড়া মুক্ত জোড়। কতদিন বের করে শিখাইছি? কয় জোড়া মুক্ত জোড়? 3 জোড়া। তাহলে আছে না নাই? তাহলে দুইটা শর্ত সে মানে, তাহলে মানলে তখন কি হবে? অবশ্যই ডাইমার গঠন সে করবে। এখন আরেকটা জিনিস একটু মনে রাখবো, যখন কোনো জায়গায় ডাইমার তৈরি হবে সেইখানে যে বন্ধনটা তৈরি করব, ডাইমার গঠন করলে যে বন্ধনটা তৈরি করব, ভালো করে বোঝো। এই AlCl3 এর 2 অণুতে একসাথে যুক্ত করতেছো, যুক্ত করতে গেলে নিশ্চয়ই তাদের মধ্যে একটা নতুন বন্ধন আসছে। ওই বন্ধনটা হবে সন্নিবেশ সমযোজী বন্ধন। কোন বন্ধন? এখন এই জিনিসটা আমরা ডিটেলসে এখন পড়তে পারবো না, পরবর্তীতে যখন রাসায়নিক বন্ধন পড়বো, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তার মধ্যে যাই ডিটেলসে পড়বো। এখন শুধু মনে রাখবো কি, ডাইমারে যে নতুন বন্ধন তৈরি হয় ওই বন্ধনটা কোন বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন। শুধু এইটুকু মনে রাখলে হবে, পরে ওই জিনিস কি সব ডিটেলসে শিখবো। তাহলে 3টা কথা বলেছি, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে ডাইমার হতে গেলে কি থাকা লাগবে? কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সংকোচন থাকা লাগবে। দ্বিতীয় কথা কি? পার্শ্ববর্তী মৌলের মুক্ত জোড় থাকা লাগবে। আর তৃতীয় কথা বললাম কি, যে নতুন বন্ধন যেটা হবে ওটা অবশ্যই কোন বন্ধন? সন্নিবেশ সমযোজী বন্ধন। কথা কি বুঝি? দেখো তাহলে আমরা একটু বাংলাটা খেয়াল করি কি আছে। বলা হয়েছে অ্যালুমিনিয়াম পরমাণুর যোজ্যতা স্তরে 3 জোড়া বন্ধন ইলেকট্রন। এই কথার মানে কি বুঝিছো? কিভাবে? এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কি আছে? এরকম আছে, তাহলে 3টা বন্ধন, তাহলে প্রত্যেকটাই কয়টা করে আছে? 2টা করে আছে। তাই বলেছি 3 জোড়া বন্ধন ইলেকট্রন থাকে, অর্থাৎ কি আছে? অষ্টক অপূর্ণ আছে। তাই অষ্টক পূরণের জন্য 2টি করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুর, 2টি মানে কই, ডাইমার করবো, তাই 2টি করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুর অ্যালুমিনিয়াম পরমাণু পার্শ্ববর্তী ক্লোরিন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন, এই নিঃসঙ্গ ইলেকট্রন মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, মনে থাকবে। নিঃসঙ্গ ইলেকট্রন মানে কি? মুক্ত জোড় ইলেকট্রনের সাথে কোন বন্ধন তৈরি করবে? সন্নিবেশ দ্বারা কি তৈরি করবে? ডাইমার তৈরি করবে। দেখো একটু খেয়াল করো, এই জায়গায় এই ক্লোরিনের এক জোড়া মুক্ত জোড় দিছি, এই ক্লোরিনের এক জোড়া মুক্ত জোড় দিছি, এই ক্লোরিন তার মুক্ত জোড় কার দিকে ঠেলে দিছে? অ্যালুমিনিয়ামের দিকে। এই ক্লোরিন তার দিকে ঠেলে দিছে। এই যে বন্ধনটা, এই যে বন্ধনটা, এই দুটোকেই আমরা বলতেছি সন্নিবেশ সমযোজী বন্ধন। কোন দুটোকে? শুধুমাত্র ওই দুটোকে। দেখো এটারাও কিন্তু বলিনি, এটারাও কিন্তু বলিনি, এটারাও কিন্তু বলিনি। ওই 3টা তার আগে যেরকম বন্ধন ছিল সেরকমই। এই 3টা বন্ধন কি নতুন তৈরি করেছো? এই 3টা তো তার আগেই ছিল। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে 3টা বন্ধন ছিল না? এই 3টা তার আগেরই বন্ধন। নতুন কোনটা? এইটা। এইটাকে কি বলতেছি? সন্নিবেশ বন্ধন। একইভাবে এইটা এইটা এইটা, 3টা কি ছিল? আগেই ছিল। তাহলে এইটা কি বন্ধন? নতুন বন্ধন। তাহলে এইটাকে কি বলবো? সন্নিবেশ বন্ধন। মেডিকেল এমসিকিউতে আইছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমারে কতটি সন্নিবেশ বন্ধন বিদ্যমান? বুঝিছো? তাহলে সমযোজী কয়টা? 6টা। কারণ কি? এই 1টা 2টা 3টা, এই 1টা 2টা 3টা, তাহলে সন্নিবেশ 2টা, সমযোজী 6টা। বুঝেছি কিনা দেখো। এখন দেখো এই জায়গায় এই অ্যালুমিনিয়ামের সাথে এই যে ক্লোরিন গুলো আছে, এই 2টা ক্লোরিন তো একরকম আছে, এই 2টা কি একরকম আছে? তাহলে এই 2টা যখন একরকম না, তাহলে এদের কোণের মান কি একরকম হতে পারবে? তাহলে অবশ্যই ভিন্ন হবে। তার মানে কি? এই দুইজনের সাথে যে কোণ, সেই কোণের মান হবে একরকম, এই দুইজনের সাথে যে কোণ, সেই কোণের মান হবে আর একরকম। দেখো এখানে একটু লিখে দেওয়া আছে যে তখন ভিতরের বন্ধন কোণ, ভিতর মানে কি? এই জায়গাটা ভিতরের দিক, বন্ধন কোণের মান কত? 89 ডিগ্রি। আবার বাইরের বন্ধন কোণ সেটা কত? 118 ডিগ্রি। দুটো কি এক হবে? অবশ্যই ভিন্ন হবে, কারণ দুটো বন্ধন কি একরকম। এই পাশের বাইরের 2টা কি বন্ধনে আছে?
সমযোজিতে। এর ভিতরে তো আবার কি আছে, একটা সমযোজী একটা সন্নিবেশ, কোণ কি সমান হবে? অবশ্যই ভিন্ন হবে। তাহলে ভিতরের দিকের কোণ কত? 79 ডিগ্রি, আর বাইরের দিকে কত? 118 ডিগ্রি। তাহলে এই কোণের মান কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠনে বাইরের কোণ কত, ভিতরের কোণ কত? ভিতরে 79, বাইরে 118। বুঝেছি? এখন দেখো, খেয়াল করো, এই যে ডাইমার, এরা যদি তুমি আবার তাপ দাও তাহলে ও কিন্তু আবার এই আগের অবস্থায় ফেরত চলে আসবে। তাপ দিলে কি হবে? আগের অবস্থায় ফেরত চলে আসবে। দেখো নিচের দিকে একটু লেখা আছে যে হ্যাঁ, কঠিন অবস্থায় এই ডাইমার অনুসমূহ মোটামুটি কেমন গঠন করে? চতুস্তলকীয় গঠন এবং শীট আকারে দুর্বল ভ্যান্ডালস আকর্ষণ বল দ্বারা একটা ক্লাস সৃষ্টি করে। কিন্তু কত তাপমাত্রায়? 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা ভেঙে আবার কি হয়? AlCl3 তৈরি করে ফেলায়। বুঝছো কিনা? দেখো এই প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আইছে, তোমার বোর্ড পরীক্ষা সিকিউর ভিতর কিন্তু আইছে যে AlCl3 ডাইমার গঠন করে ব্যাখ্যা করো। তাহলে আনসার কিন্তু মোটেই বড় না, যদি তুমি থিমটা বোঝো তাহলে সহজে পারা যাবে। তাহলে ডাইমার হতে গেলে কি লাগবে? অষ্টক সংকোচন লাগবে, পার্শ্ববর্তী মৌলের মুক্ত জোড় থাকা লাগবে, সন্নিবেশ বন্ধন হবে। ক্লিয়ার? বাইরের কোণ আলাদা, ভিতরের কোণ আলাদা। ভিতরের কোণ কত? 79, বাইরের কোণ কত? 118। বুঝেছি? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবার পূর্বের অবস্থায় চলে যাবে? 180। ক্লিয়ার? এবার আসো এদের অক্সাইড। তাহলে পি বলকের গ্রুপ 13 মৌলের অক্সাইডের প্রকৃতি। তাহলে অক্সাইড বলতে কারে বোঝাবো? বোরন অক্সাইড আর কি অ্যালুমিনিয়ামের অক্সাইড। তাহলে বোরনের অক্সাইড কি? B2O3, আর অ্যালুমিনিয়ামের অক্সাইড কি? Al2O3। দেখো অক্সাইড সাধারণত 3 প্রকার হয়, একটা হচ্ছে অম্লীয় অক্সাইড, একটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, আর একটা হচ্ছে মিশ্র অক্সাইড বা উভধর্মী অক্সাইড। কি বলেছি? অম্লীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড আর কি মিশ্র অক্সাইড বা উভধর্মী অক্সাইড। এখন এর ভিতরে এই যে বোরনের যে অক্সাইডটা, ওইটা কোন প্রকৃতির? দেখো অম্লীয় প্রকৃতির। ভালো করে খেয়াল করে দেখো, লেখা আছে কিন্তু বোরনের অক্সাইডটা কি? অম্লীয় প্রকৃতির। অম্লীয় প্রকৃতির কারা? যারা অ্যাসিড তৈরি করে তারা। ক্ষারীয় প্রকৃতির কারা? যারা ক্ষার তৈরি করে তারা। আর মিশ্র কারা? যারা অ্যাসিডও করে ক্ষারও করে। অথবা এরকমও বলতে পারি যারা অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে তারা কি উভধর্মী বা মিশ্র। কথা বলছি কিনা? এখন দেখো তাহলে বোরনের অক্সাইডটা কেমন হবে? অম্লীয় হবে। দেখো যারা অম্লীয় অক্সাইড, ওদের ভিতরে পানি দিয়ে দিলে তারা সাথে সাথে অ্যাসিড বানাবে। কি বলেছি? যারা অম্লীয় অক্সাইড তাদের ভিতরে পানি দিলে সে কি বানাবে? অ্যাসিড বানাবে। যারা ক্ষারীয় অক্সাইড তাদের ভিতরে পানি দিলে ক্ষার বানাবে। আর যারা মিশ্র অক্সাইড তারা লবণ আর পানি বানাবে। কি বলেছি? অম্লীয় অক্সাইডে পানি দিলে কি হবে? অ্যাসিড হবে। ক্ষারীয় অক্সাইডে পানি দিলে কি হবে? ক্ষার হবে। মিশ্র অক্সাইডে বা উভধর্মী অক্সাইডে লবণ আর পানি। তাহলে দেখো আমার এই যে B2O3, এটার আমি কি বলতেছি? অম্লীয় অক্সাইড। কি দেবো তার ভিতরে? পানি দেবো। পানি দিলে কি উৎপন্ন হয়েছে? HbO2। যদি আমরা 9, 10 অল্পিটটাও পড়ালেখা করি, হাইড্রোজেন থাকলে H+ আকারে যদি পাওয়া যায় তাহলে সে অ্যাসিড, বা H+ পাইলেই সে কি? অ্যাসিড। আবার OH- পাইলে কি সে হয়? ক্ষার হয়। তাহলে এর ভিতরেও তো H আছে, এর ভিতরেও তো H আছে, তাহলে দুইটাই আমার কি? অম্লীয় প্রকৃতির। এখন দুইটার নাম কিন্তু এক না, দুইটার নাম কি? আলাদা। দেখো একটু বলা আছে যে B2O3 পানির সাথে বিক্রিয়ায় বোরিক অ্যাসিড বা কি অর্থবোরিক অ্যাসিড, সংকেত কি? H3BO3, এবং মেটাবোরিক অ্যাসিড কি? HbO2 উৎপন্ন করে। মানে পানির সাথেই বিক্রিয়া করে দুইটা অ্যাসিড সে উৎপন্ন করতে পারে, একটা কি অর্থবোরিক অ্যাসিড আর একটা আমার কি মেটাবোরিক অ্যাসিড। তাহলে অর্থবোরিক অ্যাসিডের সংকেত কি? যে H3BO3, আর মেটাবোরিকের সংকেত কি? HbO2। দেখো বুঝেছি কিনা? তাহলে এই দুইটাই কি? অ্যাসিড। তাহলে বোরনের যে অক্সাইড সেটা কোন ধর্মী? অম্লধর্মী। এবার দেখতে হবে অ্যালুমিনিয়ামের অক্সাইড। দেখো সেটা কি লিখেছি? উভধর্মী হলে সে কি করবে? লবণ আর পানি বানাবে। কথা বুঝি কিনা? উভধর্মী হলে কি বানাবে? লবণ আর পানি বানাবে। এখন উভধর্মী অক্সাইডের সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি। দেখো যেসব অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ আর পানি তৈরি করে, তাদেরকে কি বলে? উভধর্মী অক্সাইড বলে। তাহলে অ্যালুমিনিয়ামের অক্সাইড কার সাথে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে, করে কি উৎপন্ন করে? লবণ আর পানি তৈরি করে। বুঝি? তাহলে বলা আছে দেখো এবার অ্যাসিডের সাথে বিক্রিয়া আর কার সাথে বিক্রিয়া? ক্ষারের সাথে বিক্রিয়া। মানে অ্যালুমিনিয়াম অক্সাইড দিলাম, অ্যাসিড হিসেবে কি দিলাম? HCl। এই বিক্রিয়া কিন্তু তোমার পারা উচিত। অ্যালুমিনিয়ামকে বাংলা কি পাতে? অ্যালুমিনিয়াম 3+, অক্সিজেনকে বাংলা কি পাতে? O2-, H কে বাংলা কি পাইতে? H+, Cl কে বাংলা কি পাইতে? Cl-। তাহলে একজনের প্লাসের সাথে আরেকজনের মাইনাস, তাহলে এই অ্যালুমিনিয়ামের সাথে এটা যুক্ত হতো, এর সাথে এটা যুক্ত হতো, তাহলে কি হতো? লবণ আর পানি। এই মাঝখানে যোগ দিবা। প্রিন্টিং কত ভুল। তারপর দেখো যে ক্ষারের সাথে বিক্রিয়া, এটা কিন্তু পানি হবে, বুঝছো? তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া কি হবে? তাহলে এই যে এটা আসছে আমার সেই অক্সাইড, আর এটা কি? ক্ষার। দিলে একটু খেয়াল রাখবো কিন্তু যত জায়গায় আমি ক্ষার পাবো উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে এই উৎপাদ সবসময় মুখস্থ রাখতে হবে। এটা কখনো যোজনী মাইনি হবে না।
যোজনী মানবে না। বুঝিনি? সোডিয়াম দিলেই তখন যোজনী মানবে না, অন্য কোনো কিছু হিসেবে আলাদা। আমার কথা বুঝিছো? যত জায়গায় সোডিয়াম অক্সাইড ব্যবহার করবো, হাইড্রোক্সাইড ব্যবহার করবো, কার বিক্রিয়ায়? উভধর্মী অক্সাইডের বিক্রিয়ায়। উৎপাদ সব জায়গায় কি হবে? আলাদা হবে, যোজনী মানবে না, মুখস্থ রাখতে হবে সব জায়গায়। কারণ আছে। কারণটা কি? দেখো, এই বিক্রিয়াটাই মূলত যদি আমি বুঝি, এরে ভাঙলে কি হওয়ার কথা ছিল? অ্যালুমিনিয়াম 3+ আর O2-। ওটারে ভাঙলে কি হওয়ার কথা ছিল? সোডিয়াম প্লাস আর কি OH-। এটা হওয়ার কথা ছিল। এখন এটার সাথে তো এটা যুক্ত হওয়ার কথা, এটার সাথে এটা যুক্ত হওয়ার কথা, তাহলে যুক্ত হলে এটা কি হওয়ার কথা? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আর তার পাশাপাশি এখানে কি হওয়ার কথা? Na2O। মনে আছে এটা কি তৈরি হয়? আগুন ধরে যায়, বিস্ফোরণ হয়, গতদিন পড়ালাম না? মনে আছে যে সোডিয়ামের সাথে পানি অথবা অক্সিজেন যুক্ত হলেই প্রচুর তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদী বিক্রিয়া, সেটা কি হয়? আগুন ধরে। এটা কি তৈরি হয়? তাহলে এই জন্য এর উৎপাদগুলো সবসময় কিরাম হবে? ভিন্ন হবে। তাহলে এর উৎপাদটা কি? সোডিয়াম অ্যালুমিনেট। এর নাম কি? সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2। মনে রাখতে হবে কিন্তু নিজ দায়িত্বে। তাহলে যত জায়গায় উভধর্মী অক্সাইড পাবো, তার প্রত্যেকটার ক্ষারের বিক্রিয়ায় এই উৎপাদটা কি হবে? অন্য রকম হবে। মনে থাকবে কথা? প্রত্যেক জায়গায় ক্ষারের উৎপাদটা কি হবে? অন্য রকম হবে, মনে রাখতে হবে কিন্তু। তাহলে এটা কি বুঝেছি? এবার আসো পি ব্লকের যে বিক্রিয়া, তাহলে বিক্রিয়ার ভিতরে আমরা শুধু অ্যালুমিনিয়ামের বিক্রিয়াটা পড়বো, আর কোনোটা লাগবে না। তাহলে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া খেয়াল করো। তাহলে বলতেছি কি, যে পি ব্লকের যে বিক্রিয়া, এখানে আমি কি করবো? অ্যালুমিনিয়াম নেব, সব জায়গায় অ্যালুমিনিয়াম নিছি। খেয়াল করে দেখো, তাহলে বলতেছি কি, যে আমরা এস ব্লকে যেমন বিক্রিয়া করছিলাম সোডিয়াম দিয়ে, আমরা এই জায়গায় পি ব্লকের কারে দিয়ে করবো? শুধু অ্যালুমিনিয়ামকে দিয়ে করবো। কথা বলছি কিনা? তাহলে এখানে আমি যদি অ্যালুমিনিয়াম দিই, তাহলে তার সাথে যদি ক্লোরিন দিই, কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া শেখানো লাগে। অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন দিছি, কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে। এই অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেন দিছি, কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন। অ্যালুমিনিয়ামের সাথে কি দিছো? নাইট্রোজেন দিছো, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম নাইট্রাইড উৎপন্ন। অ্যালুমিনিয়ামের যোজনীয় 3, নাইট্রোজেনের যোজনীয় কত? 3, তাহলে সমান সমান লিখেছি। এবার যদি অ্যালুমিনিয়ামের সাথে পানি দিই, কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়ামের সাথে যদি HCl দিই, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়াকে শেখানো লাগে। এ তোমরা এমনি পারো, কিন্তু 9, 10 এমনি ভর্তিস অটোমেটিক। তাহলে বুঝিস এটুক। তাহলে দেখো গ্রুপ 13 কিন্তু পড়ালেখা খুব কম, একেবারে অল্প একটু। তাহলে কি পড়লাম? শুধু দুইটা জিনিস পড়েছি। কি কি? একটা আছে তাদের অক্সাইডের প্রকৃতি, আর একটা আছে ডাইমারের গঠন। একটা কি? অক্সাইডের প্রকৃতি, আর একটা কি? ডাইমারের গঠন। বুঝেছি? এবার আসো গ্রুপ 14। তাহলে গ্রুপ 14 কারা? কার্বন, সিলিকন, এরকম আরো বেশ মৌল আছে। তো আমরা শুধু বলবো কারে কারে? কার্বন আর সিলিকন, আর কারোরে বলবো না, শুধু কারে? কার্বন আর সিলিকন। আর টিন আর লেডের শুধু একটা একটা বিক্রিয়া বলবো। মানে এই গ্রুপের মধ্যে টিন আর লেডও আছে, টিন আর লেড। তাহলে কার্বন, সিলিকন, তার পাশাপাশি কি? টিন, লেড। তাহলে কার্বন আর সিলিকন মেন, তার পাশাপাশি কার পড়বো? টিন আর লেডের তো অল্প অল্প পড়বো। এখন দেখো কি বলেছি, ডাইরেক্ট প্রশ্ন আকারে, যে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কোন পদার্থ? কঠিন পদার্থ। আচ্ছা আমার একটু বলো দিন, যে সকল পদার্থের মধ্যে বন্ধন অনেক বেশি, সে কি কঠিন নাকি গ্যাস নাকি তরল? এটা তো আমরা জানি। 19 একটা বক্সের মতো দিয়ে আসিল, তার মধ্যে এক জায়গায় অণুগুলো অনেক কাছাকাছি, এক জায়গায় অণুগুলো একটু দূরে, আর একটাই আরো দূরে। তাই দ্বারা কি বোঝানো হতো? যেটা কাছাকাছি আছে, আন্তঃনমিক শক্তি বেশি, বন্ধন বেশি, তাহলে এটা কঠিন পদার্থ। তারপরটা কি? তরল পদার্থ। তারপরটা গ্যাসীয় পদার্থ। তাহলে যে কোনো জায়গায় কঠিন কখন হয়? যখন বন্ধন অনেক বেশি হয়। কথা ক্লিয়ার? কখন গ্যাস হয়? বন্ধন অনেক কম হয়। এই কথাটুকু কি বুঝি? তাহলে দেখো প্রশ্নের মধ্যেই কিন্তু আমাকে বলে দিয়ে আছে, খেয়াল করো, যে কার্বন ডাইঅক্সাইড কি? গ্যাস। তার মানে এখানে আমার বন্ধন কি কম না বেশি? অবশ্যই কম। এই বেশি? কম। আবার সিলিকন ডাইঅক্সাইড কি? কঠিন। তার মানে এখানে বন্ধন অবশ্যই কি? অনেক বেশি। দেখো আমরা এখানে একটু গঠনটা লিখেছি, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন। কার্বনের সাথে কি? দুই হাতে দুইটা অক্সিজেন আছে, এটা কার্বন ডাইঅক্সাইডের গঠন। আচ্ছা এখানে মোট বন্ধন কয়টা? 4টা বন্ধন। যদি বুঝি 4টা বন্ধনের ভিতরে 2টা হচ্ছে সিগমা বন্ধন, আর 2টা হচ্ছে পাই বন্ধন। এটা কি তোমরা বোঝো? যে কোনো জায়গায় যদি দ্বিবন্ধন থাকে, তার একটাকে বলতে হয় সিগমা বন্ধন, একটাকে বলতে হয় পাই বন্ধন। তাহলে এখানে দ্বিবন্ধনের একটা কি? সিগমা, আর একটা কি? পাই। আবার কি? এই একটা সিগমা, এই একটা পাই। তাহলে মোট সিগমা কয়টা? 2টা। মোট পাই কয়টা? 2টা। আবার একটু জানে যাওয়ার সাথে, এই সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন, আর পাই কি? দুর্বল বন্ধন। তাহলে আমি যদি বলি কার্বন ডাইঅক্সাইডের কথা,
তাহলে এখানে শক্তিশালী বন্ধন মাত্র কয়টা? দুইটা। দুর্বল বন্ধন কয়টা? দুইটা। আবার একটু পাশেরটা খেয়াল করো, এই হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের গঠন। আমি আঁকানো শিখাই দেবো, জাস্ট খেয়াল করো, ওইখানে বন্ধন মাত্র কয়টা? মানে মোট বন্ধন চারটা, দুইটা সবল বা শক্তিশালী আর দুইটা দুর্বল। কিন্তু এর মধ্যে বন্ধনের শেষ আছে কত বন্ধন? সবগুলো কি বন্ধন? সিগমা বন্ধন। দ্বিবন্ধন ত্রিবন্ধন না থাকলে কখনো পাই বন্ধন আসবে না। দ্বিবন্ধন ত্রিবন্ধন না থাকলে কখনো পাই বন্ধন আসবে না। তাহলে সবগুলো কি বন্ধন? তাহলে কি একটা বন্ধন, দুটো বন্ধন, কত বন্ধন? অসংখ্য বন্ধন। তাহলে অবশ্যই স্বাভাবিক হিসেবে কঠিন হবে, ও কি হবে? গ্যাসীয় হবে। কথা বলতেছি কিনা? এখন এটা আমার একটু বইয়ের ভাষায় সাজায় সোজায় লিখতে হবে, কারণ আমি তো এটা বুঝলাম। বই খাতার লেখা আর বোঝার লেখা তো এক না। তাহলে এখন বই খাতার ভাষা অনুসারে কি বলা আসছে? দেখো বলা আসছে কি যে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ। এর কারণ কি? কার্বন ডাইঅক্সাইড একটি একক অণু। আচ্ছা, একক অণু মানে কি? ওর সাথে আর কেউ নেই, দেখো শুধু সে একাই। আর কেউ আছে? একক অণু। বলা আছে কি এতে কি আছে? কার্বন পরমাণুর সাথে কয়টি অক্সিজেন আছে? দুটি অক্সিজেন। কয়টা বন্ধন তৈরি করেছে? দুইটা বন্ধন, দ্বিবন্ধন তৈরি করেছে করে এইভাবে আছে। এখন মনে রাখতে হবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সমযোজী বন্ধনের পাশাপাশি আর একটা বন্ধন থাকে, সেই বন্ধনের নাম কি? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সমযোজী বন্ধনের পাশাপাশি আর একটা দুর্বল আকর্ষণ বল আছে, তার নাম কি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তার মানে কি কার্বন ডাইঅক্সাইডের ভিতরে ওই দ্বিবন্ধনের পাশাপাশি দুর্বল কোন বন্ধন আছে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আছে। কথা বলছি কিনা? দেখো সেই কথাটা আমার পরবর্তীতে লেখা হয়েছে যে কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে কেবল কি আছে? দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কার্যকর থাকে। তাই সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড কি হবে? গ্যাস হবে। এবং এটি সমযোজী যৌগ বা অণু হয়, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। যারা গ্যাস তারা সবাই কিন্তু সমযোজী, আর যারা হচ্ছে কঠিন যৌগ তারা সবাই বেশিরভাগ আয়নিক অথবা ধাতব পদার্থ। তাহলে বলতেছি কি যৌগ বা অণু হয়, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে। বলেছে শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক কত? -56°C এমসিকিউতে লাগবে। তাহলে কঠিন কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক কত? এই কার্বন ডাইঅক্সাইড যখন শুষ্ক, ও তো গ্যাস থাকে, ওর যখন চাপ দিয়ে কঠিন বানায় ফেলায় তখন সে পুরো ঠান্ডা হয়ে যায়। মানে এই তো স্বাভাবিক অবস্থায় গ্যাস, কিন্তু ওরা যখন আমি চাপ দেবো, চাপ দিলে আস্তে আস্তে তাপমাত্রা কমায় চাপ দিলে সে কঠিন হয়ে যাবে, তখন তার গলনাঙ্ক হয়ে যাবে কত? -56°C। অপরদিকে সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি আসছে ভালো করে খেয়াল করো, ওই গঠনটা আঁকানো একটু দেখাই দিই, তাহলে মনে থাকবে। প্রথম কাজ হচ্ছে তুমি আগে টেরম সিলিকন দিবা, আর সিলিকনের যোজনী হচ্ছে 4, আগের 4 হাত দিবা, দিয়ে 4 হাতে 4টা অক্সিজেন দিয়ে দিবা। দিছো? এবার বলো অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে প্রত্যেক অক্সিজেনে দেখো এক হাত ফাঁকা, তাহলে আমি সব জায়গায় এক হাত দিয়ে দেবো। দেবো দেওয়ার পরে এই হাতে আবার দেবো সিলিকন বসাই, তাহলে এই সিলিকনে কয় হাত ফাঁকা? 3 হাত ফাঁকা আরো, তাহলে আবার এরকম 3 হাত দেবো, 3 হাতে আবার কি বসাই দেবো? আবার এই অক্সিজেনের কি এক হাত ফাঁকা সব জায়গার, তাহলে এই এক হাতে আবার কি বসাই দেবো? সিলিকন। আবার কি এইভাবেও চলতে থাকে। কার 2 হাত ফাঁকা? বুঝিনি। এর এই সিলিকনের এর অক্সিজেন 2 হাত ফাঁকা কই? এই হাতে তো তার যোগ আছে, ফাঁকা কই? ওর সাথে এটা যুক্ত না, ওর সাথে এটা যুক্ত না, যুক্ত থাকলে তার ফাঁকা না। এই বুঝিছো? তাহলে দেখো এই যে আমি এখানে কি করেছি, দেখো অসংখ্য আঁকাইছি। এই যে দেখো এই মাঝেরটা খেয়াল করো, তাহলে ভালো বুঝবা। এই মাঝেরটা খেয়াল করো, ওই সিলিকন দিয়ে তার পাশে কি করেছি? 4টা অক্সিজেন আগে দিছি, এই অক্সিজেন গুলোর আবার হাত ফাঁকা ছিল, সেখানে আবার কি বসাইছি? সিলিকন। তাহলে দেখো একটা অক্সিজেন একটা সিলিকন, একটা অক্সিজেন একটা সিলিকন, এইভাবে বসে। কারণ বেশি বড় বানানোর দরকার নেই, মানে দেখা গেল বানাতে খাতার 1 পেজ বানায় ফেলাইছে এরকম বড়, তা দরকার নেই। ছোট করে অল্প করে, যদি এতটুকু না আঁকাও তাহলে এই বন্ধ আঁকালি হবে, মানে এই যে বন্ধ আঁকালি হবে, এইটুকু আঁকালি হবে। বুঝেছো? এক লাইন আঁকালিতে হবে না, এক লাইন আঁকালিতে তুমি বানাতে পারবা না, এক লাইন একটু করে দেবে, তুমি বানাতে পারবা না। আমার কথা বুঝেছো? তাহলে আমরা ওইটুক বানাবো। এখন এইখানে অসংখ্য অণু একসাথে যুক্ত আছে নাকি একটাই অণু? অসংখ্য অণু একসাথে, তাহলে কি এত বড় হতো? তাহলে অসংখ্য অণু যদি একসাথে যুক্ত হয়, ওই যৌগটারে বলা হয় পলিমার। মনে আছে কিনা যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু যদি একসাথে যুক্ত হয়ে বড় কোনো অণু তৈরি করে তাকে আমরা কি বলি? পলিমার। তাহলে এই যে সিলিকন ডাইঅক্সাইড, এটা একটা পলিমার, এর বলা হয়েছে দৈত্যাকার পলিমার। দৈত্যাকার কেন বললাম? আকার অনেক বড়। দেখো এই যে পরে বলা আছে, কইছে যে বলা আছে সিলিকন অক্সাইড হলো একটি পলিমার যৌগ, অর্থাৎ অসংখ্য সিলিকন ডাইঅক্সাইড অণু পরস্পর যুক্ত হয়ে কি হয়? বৃহৎ আকারের সুস্থিত গুচ্ছ তৈরি করে। এরূপ যৌগকে পলিমার যৌগ বা কি বলা হয়? দৈত্যাকার অণু বলা হয়।
তাহলে এক্ষেত্রে কি আছে, প্রতিটি সিলিকনের সাথে কয়টা করে অক্সিজেন, 4টি করে অক্সিজেন, এবং একটি অক্সিজেনের সাথে কয়টা করে সিলিকন, 2টি করে সিলিকন। বুঝেছি? পরে একটা কি হয়েছে, চতুস্তলকের মতো কাঠামো হয়েছে না, এখন এই মাঝখানে কি রকম হয়েছে, চারিকোণে একটা জায়গা হয়েছে না, এটা কি বলেছি, চতুস্তলকের মতো একটা কাঠামো পাইছে। এখন এটা যেহেতু একটা কঠিন পদার্থ, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে, বেশি হবে না কম হবে, বেশি হবে। দেখো সেই মানটা পরে একটু লিখে দিয়ে আছে যে এক্ষেত্রে সিলিকনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, যেমন গলনাঙ্ক কত 1610 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক কত 2230 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি অনেক বেশি। বুঝেছো? তাহলে এই প্রশ্ন আসলে পারা যাবে না, যাবে না। তাহলে মূল কথা কি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তার কারণ কি, সেখানে কার্বন ডাইঅক্সাইড অণুটা একটা একক অণু, সেখানে কার্বনের সাথে অক্সিজেনের মধ্যে একটা দ্বিবন্ধন আছে, আর সাথে কি আছে, দুর্বল ভ্যান ডলস বল আছে। আর সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি আছে, অসংখ্য সিলিকন ডাইঅক্সাইড অণু একসাথে যুক্ত হয়েছে, ওই একটা বৃহৎ পলিমার তৈরি করেছে, যারা আমরা বলতেছি কি দৈত্যাকার পলিমার। এই যেহেতু আমার ওইখানে অনেক বন্ধন, একটা সিলিকনের সাথে 4টা করে অক্সিজেন, আবার প্রত্যেকটা অক্সিজেনের সাথে 2টো করে সিলিকন, তাই এটা আমার কি হয়ে যাচ্ছে, কঠিন পদার্থ হয়ে যাচ্ছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়ে যাচ্ছে। আমি কোন কোন গ্রুপ পড়তেছি, 14 নম্বর পড়তেছি, তাহলে এমনি তন্যতা আসার কোনো সুযোগ নেই। পরের প্রশ্ন দেখো, CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 আর্দ্র বিশ্লেষিত হয়, ব্যাখ্যা করো। তাহলে আগেরটা বললাম কি, অক্সাইড, খেয়াল করিছো, কার্বনেরও অক্সাইড, সিলিকনেরও অক্সাইড, এবারটা কি হ্যালাইড। তাহলে কার্বনের হ্যালাইড কি, কার্বন টেট্রাক্লোরাইড, সিলিকনের হ্যালাইড কি, সিলিকন টেট্রাহ্যালাইড বা ক্লোরাইড। বুঝেছি? এখন দেখো প্রশ্নটা কি, আর্দ্র বিশ্লেষিত হওয়া, তোমরা কি জানো যে আর্দ্র বিশ্লেষণ কি জিনিস, পানির সাথে বিক্রিয়া। তাহলে আমার এইখানে প্রশ্নে বলা আছে যে কি, কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, এই কথার মানে কি, পানির সাথে বিক্রিয়া করে না, কিন্তু সিলিকনেরটা কি করে। তাহলে আমার মূলত খুঁজে বের করতে হবে কেন এ করলো না, কেন এ করে। দেখো আমরা একবারে একটু শর্টকাটে মনে রাখবো, আর্দ্র বিশ্লেষণের মূল শর্ত ফাঁকা ডি অরবিটাল থাকা। কি থাকা, কি অরবিটাল থাকতে হবে, ফাঁকা ডি অরবিটাল। তাহলে কি লিখতেছি, কেন্দ্রীয় পরমাণুতে কি থাকবে, ফাঁকা ডি অরবিটাল, মনে রাখতে হবে। আর্দ্র বিশ্লেষণ হতে গেলে কি লাগবে, ফাঁকা ডি অরবিটাল। মস্তিষ্কে ভালো করে ঢুকাও। কার্বন কোন পর্যায়ের মৌল, কার্বন কোন পর্যায়ের মৌল, কার্বন কোন পর্যায়ের মৌল, দ্বিতীয় পর্যায়ের মৌল। সিলিকন, বাবা এই বুঝদি এত সময় লাগলে কি করে হবে, 19 কি করে বললাম, কার্বনে কত 6, তো কার্বন কত 2 আর 4, তাহলে পর্যায় কটা, একটা দুটো। সিলিকনের কত 14, তো তাহলে 14 মানে কত 2 8, তারপরে কত 4। তাহলে কোন পর্যায়ের মৌল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক তো। আমারে বলবা যদি দ্বিতীয় পর্যায়ের মৌল কেউ হয়, তার জন্য কোন কোন অরবিটাল পাওয়া যাবে, 2s 2p 2d কি পাওয়া যাবে। যদি তৃতীয় পর্যায়ের মৌল হয় 3s 3p 3d, ঠিক কিনা। তাহলে কার্বনের কি ডি অরবিটাল আছে, আগে তো নেই, ফাঁকা থাকা তো পরের কথা, ডি তো নেই, আছে। কিন্তু সিলিকনের কি আছে, ডি আছে, থাকলে এবার আমি দেখতে পারি ফাঁকা আছে নাকি বড় আছে, ঠিক তো। এখন দেখো আমি সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা একটু করতেছি। তাহলে সিলিকন তো 14, তার মানে কি 1s2 2s2 2p6 3s2 3p কত 2। তাহলে দেখো পি এখনো বরিনি, পিতে কয়টা গিলি পরে, 6টা গিলি পরে। তাহলে এরপর তো ডি আমার আছে ফাঁকা ফেলানো, তার মানে পি এখনো বরিনি, তাহলে ডি কি অবশ্যই ফাঁকা। বুঝছো কিনা দেখো। তাহলে আমার সিলিকনের অবশ্যই কোন অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, এবং কোন অবস্থায় আছে, ফাঁকা অবস্থা আছে। কিন্তু কার্বনেরটা কি তাই আছে, নাই। তাহলে কার্বনের যেহেতু ফাঁকা ডি অরবিটাল নাই, তাই সে কি হবে না, আর্দ্র বিশ্লেষণ হবে না তার। আর সিলিকনে যেহেতু আছে, তাই তার আর্দ্র বিশ্লেষণ হবে। এখন এই ক্ষেত্রেও কিন্তু কথা আছে, আর্দ্র বিশ্লেষণ মানে কি, পানির সাথে বিক্রিয়া করে নতুন কিছু তৈরি করতেছে, নতুন কিছু তৈরি করলে তখন যে বন্ধনটা হবে, ওই বন্ধনটা হবে কোন বন্ধন, এটাও সন্নিবেশ সমযোজী বন্ধন। কোন বন্ধন তৈরি হবে, ওই ডাইমারেও কি বললাম, সন্নিবেশ সমযোজী বন্ধন। এক্ষেত্রেও কোন বন্ধন হবে, সন্নিবেশ সমযোজী বন্ধন। দেখো আমরা একবার একটু পড়ি। বলা হয়েছে কি, CCl4 ব্যতীত গ্রুপ 14 এর অন্যান্য সমযোজী হ্যালাইড যেমন কি SiCl4 পানির সংস্পর্শে কি হয়, আর্দ্র বিশ্লেষিত হয়। বলা হচ্ছে আর্দ্র বিশ্লেষণের প্রথম শর্ত কি, কেন্দ্রীয় পরমাণুতে কমপক্ষে একটা কি ফাঁকা ডি অরবিটাল থাকা। ওই ফাঁকা ডি অরবিটালে পানির অণুর যে অক্সিজেন পরমাণু আছে, সে কোন ইলেকট্রন দান করবে, নিঃসঙ্গ মানে কি মুক্ত জোড়, মুক্ত জোড়, মুক্ত জোড় ইলেকট্রন যুগল কি করবে, কোন বন্ধন, সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে কি হবে, আর্দ্র বিশ্লেষিত হবে।
তাহলে কার্বন টেট্রাক্লোরাইড যৌগে কার্বন কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ে হলে তার কি নেই? 2D নাই। তাহলে 2D যদি না থাকে বা সম্ভব না হয় তাই সে কি হবে না? আদ্রবিশিষ্ট হতে পারবে না। অপরদিকে সিলিকন কোন পর্যায়ের মৌল? তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে এর কি আছে? 3D আছে। তাহলে সে কি হবে? আদ্রবিশ্লেষণ হবে এবং কোন বন্ধন তৈরি করবে? সন্নিবেশ বন্ধন তৈরি করবে। এবার আমি বিক্রিয়াটা দেখাইছি। তাহলে সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে কি দিছি? পানি দিছি। দিলে কি উৎপন্ন হবে? SiO সালফার, তার সাথে কি HCl। বিক্রিয়া কি ভেঙে দেখাতে হবে? একজনের পজিটিভ আর একজনের নেগেটিভ, আর কোনো হিসেব নেই ওর। যে সিলিকনের কত? Si4 প্লাস, ক্লোরিনের কত? মাইনাস, পানির বাংলে কি H প্লাস আর কি OH মাইনাস। এরা দুজন একসাথে যুক্ত হবে, এরা দুজন একসাথে যুক্ত হবে। তাহলে শুধু তাই বসাই দিছি। এখন এটার কিন্তু একটা নাম আছে, আবার সেই নামটা লিখে দিছি কিন্তু, সিলিসিক অ্যাসিড। বুঝেছি? এবার কার্বনেটটা কি বিক্রিয়া হবে? তাহলে কোনো বিক্রিয়া, এই বিক্রিয়া লেখা তো বেশি মজা। যে আমি বিক্রিয়ক লিখলাম, উৎপাদ হবে না, তাহলে কি বিক্রিয়া ঘটে না। বুঝেছি? তাহলে এই বিক্রিয়া লেখার বেশি মজা না? এখন আমার এইখানে বিক্রিয়াটা কিভাবে ঘটে সেটা আবার দেখাই দিতে হবে। কি বলেছি? কি রে লেখ খাবে কেন? খেয়াল কর, কিভাবে ওটা ঘটে সেটা দেখাই দিতে হবে। ওই যে প্রসেসটা কি বললাম, যে আমার পানির অণুর সাথে সেটা বন্ধন তৈরি করবে না? কোন বন্ধন? সন্নিবেশ বন্ধন। ওটা কিভাবে হয় সেটা দেখাতে হবে। দেখো আমরা একটা ধাপ দেখাইছি, একটু ভালো করে খেয়াল করো। এই সিলিকনের ভিতরে কয়টা ক্লোরিন? 4টা ক্লোরিন। মনে রাখতে হবে এক এক ধাপে এক একটা করে ক্লোরিন বের হয়ে যাবে। প্রথমবার একটা যাবে, তারপরে এবার একটা যাবে, তারপরে এবার একটা যাবে, তারপরে এবার একটা যাবে। এইভাবে 4 ধাপে 4টা ক্লোরিন বেরোবে। আমি শুধুমাত্র তার প্রথম ধাপটা এখানে দেখাইছি। তাহলে প্রথম ধাপ ভালো করে খেয়াল করো। এই সেই সিলিকন, তার সাথে আমি কার দিছি? পানি। পানির অক্সিজেনের মুক্ত জোড় আছে না নাই? আছে। এই ক্লোরিন কারে নিয়ে চলে যাবে? হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে। আচ্ছা, যদি চলে যায় এই সিলিকনের হাত তখন কয়টা হাত আছে? এটা থাকতেছে কয় হাত আছে? 1 হাত, 2 হাত, 3 হাত। 3 হাত হতে পারবে? কয় হাত হতে হবে? 4 হাত। তখন কি হবে? এই যে ওই অংশটুক এটা এর সাথে এসে বসবে। দেখো দিন বোঝো কিনা? একটা ক্লোরিন, 2টো ক্লোরিন, 3টে ক্লোরিন, বাকিটা কি? OH। তারপরে কি লিখে দেবো তাহলে? একটা HCl। আচ্ছা, মনে করো যদি আমি এরপর তোমার বলতাম দ্বিতীয় ধাপটা দেখাও, তাহলে কি করতে বলো? দেখো দ্বিতীয় ধাপ যদি লিখতাম, এইটার সাথে তুমি আবার কি করতে? পানি দিতে না? বোঝো কিন্তু, মনে করো এটা নেই এর মধ্যে, তখন তুমি কি করতে? এরকম আছে আমার, তখন দেখো এই ক্লোরিনটা এই হাইড্রোজেনটা নিয়ে চলে যেত। আবার এই সিলিকনের হাত কয়টা হতো? 1টা, 2টা, 3টা। তখন এই OH-টা এসে কি হতো? আবার এর সাথে বসতো। বসা মানে তখন আমি কি লিখতাম? SiOH কয়টা? এবার 2টা OH। ক্লোরিন কয়টা? 2টা। পরের ধাপে ভাঙলে আবার কি করতাম? একইভাবে আরেকটা ক্লোরিন চলে যেত, একটা OH চলে আসতো। তাহলে কয় ভাবে হতো? 4 ভাবে। তাহলে 4 ভাবে আমার দেখানোর দরকার নেই, আমি একভাবে দেখালেই ক্লিয়ার হবে। দিয়ে পরবর্তীতে শুধু একটা লাইন লিখে দিছি যে রূপে কয় ধাপে? 4 ধাপে 4টা ক্লোরিন পরমাণু চলে যাচ্ছে কি দ্বারা? OH মূলক দ্বারা চলে যাচ্ছে। বুঝেছি? পারবা তো? এখন কেউ যদি কয় যে পরীক্ষার সময় আমি এটুকু দেখাবো না, তাহলে 4 মার্কের জায়গায় 2 মার্ক পাবে। 4 মার্কের প্রশ্ন না, 4 মার্কের প্রশ্ন। বুঝো কিনা? দেখো এইটুক কিন্তু দেখাতেই হবে। যদি না দেখাও 4 জায়গায় 2 হয়ে যাবে। হ্যাঁ, বুঝছে এটুক। দেখো পরে আর অল্প একটু জিনিস আছে গ্রুপ 14। তাহলে আমরা এত সময় পড়লাম কি? অক্সাইড পড়লাম আর কি হ্যালাইড পড়লাম। এখন অক্সাইডের হ্যালাইড কারটা পড়েছি? শুধুমাত্র কার্বন আর সিলিকনেরটা। এখন বললাম কই যে লেডের আর টিনের অল্প একটু শিখতে হবে। তাহলে দেখো লেড আর টিনের কি শিখতেছি? অক্সাইড শিখতেছি। এখন অক্সাইডটা কেমন সেটা খেয়াল করো। এই অক্সাইড কেমন? উপধর্মী মৌলে কি হবে? অ্যাসিডের সাথেও বিক্রিয়া, ক্ষারের সাথেও বিক্রিয়া। কথা তো তাই? তাহলে অ্যাসিড হিসেবে HCl নেব, অথবা নাইট্রিক অ্যাসিড নেব, বা সালফিউরিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড নিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ক্ষারের জায়গায় কি নেব? সোডিয়াম হাইড্রোক্সাইড। নিলে ওই উৎপাদটা কি হবে? মানে আলাদা মতো হবে, ওই স্বাভাবিক যেরকম উৎপাদ তা হবে না। দেখো যদি তোমাকে একটু দেখাই দিই একবারে বিক্রিয়া কই। এই যে দেখো, আগে লেডের বিক্রিয়া খেয়াল করো। যখন তুমি ক্ষারের সাথে বিক্রিয়া করেছো, ক্ষার মানে কই? এই যে NaOH, এই উৎপাদটা দেখো দিন স্বাভাবিক মনে হয় তোমার? স্বাভাবিক যেরকম আমরা দেখি সেরকম মনে আসছে দেখলে? মানে যেরকম আমরা যোজনী মিলাই যেভাবে পড়ি ওইভাবে তো না। আমার কথা কি বুঝিছো? যে ওইভাবে কিন্তু এখানে তুমি ওইভাবে নাই। কথা বুঝেছি? আবার তুমি পরেরটা দেখো, এটা কাটা দেখলাম লেডেরটা, তারপরটা কই? ও টিনেরটা উপরে দেখো। এই যে টিনেরটাও কি দেখো দিন এখানে কিরাম কিরাম অবস্থায় আছে। এই জায়গাটা কি স্বাভাবিক? একটু অন্যরকম না?
তাহলে ক্ষারের সাথে যে বিক্রিয়াগুলো আছে তার উৎপাদগুলো কেমন হবে, একটু ভিন্ন রকম। মানে স্বাভাবিকভাবে আমরা যেভাবে লিখি যে এর প্লাস ওর মাইনাসের সাথে, সেরকম না। তাহলে এইগুলো আমার কি করা লাগবে, মুখস্থ করা লাগবে। বাকিগুলো আমার যা আছে তাই বসাও, কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলো কি করা লাগবে, মুখস্থ করা লাগবে। তাহলে এখানে একটু ভালো করে দেখো, খেয়াল করো। তাহলে আমি যখন বলতেছি এখানে কার অক্সাইড, টিন অক্সাইড আর কি অক্সাইড, লেড অক্সাইড, এরা কোন ধর্মী, উভধর্মী। উভধর্মী হলে কি বানায়, লবণ বানায়, ঠিক তো কথা। তাহলে আমি প্রথমবার কার সাথে বিক্রিয়া করলাম, টিনের সাথে বিক্রিয়া করলাম। টিনের সাথে বিক্রিয়া করলে এই যে যৌগটা উৎপন্ন আসছে, এই যে Na2SnO3, ওটাকে বলা হয় সোডিয়াম এস্টানেট। ওটার নাম কি, সোডিয়াম এস্টানেট। নাম মনে থাকবে তো, পরের দিন ধরবো কিন্তু পড়ার সময়। Na2SnO3 এর নাম কি, সোডিয়াম এস্টানেট, মনে থাকবে। আবার পরেরটা কই, এই যে Na2PbO2, এই মানে Na2PbO2 এর বলা হয় সোডিয়াম প্লাম্বাইট। সোডিয়াম কি, প্লাম্বাইট। প্লাম্বেট বললেও হবে, অনেক জায়গায় প্লাম্বেট আছে, কোনো সমস্যা নেই। তাহলে সোডিয়াম কি, প্লাম্বাইট অথবা সোডিয়াম প্লাম্বেট। এই দুইটা কিন্তু আমার আলাদা, তাই বাদে উপরের বিক্রিয়া যা আছে খুবই স্বাভাবিক বিক্রিয়া। যে টিনের সাথে কারে দেবো, ক্লোরিনকে দেবো, এইচ এর সাথে কাকে দেবো, অক্সিজেনকে দেবো, তাহলে কি হবে, পানি হবে, টিন ক্লোরাইড হবে। এটাও একইভাবে লেডের সাথে কাকে দেবো, নাইট্রেটকে দেবো, মানে প্লাসের সাথে মাইনাস, আবার এইচ এর সাথে কাকে দেবো, অক্সিজেনকে দেবো, তাহলে কি হবে, পানি হবে। বুঝছো কিনা দেখো, শুরুতে কোনো সমস্যা আছে। তাহলে গ্রুপ 13 কি কি পড়েছি, 13 কি পড়েছি, বোরন আর অ্যালুমিনিয়াম। তার কি বলেছি, অ্যালুমিনিয়ামের অক্সাইড, বোরনের অক্সাইড। অ্যালুমিনিয়ামের অক্সাইড কেমন, উভধর্মী, ক্ষারধর্মী, অম্লধর্মী, কোন ধর্মী, উভধর্মী। আর বোরনের অক্সাইড অম্লধর্মী। অম্লধর্মী বোরন অক্সাইডের ভিতর পানি দিলে কি উৎপন্ন হয়েছিল, অর্থোবোরিক অ্যাসিড, মেটাবোরিক অ্যাসিড। আর যখন আমি অ্যালুমিনিয়ামের অক্সাইডের ভিতরে দিলাম লবণ আর পানি, কিন্তু ওইখানে ক্ষারের বিক্রিয়াটা আলাদা, উৎপাদ কি হবে, সোডিয়াম অ্যালুমিনেট, মনে আছে। তারপরে কি বললাম, ডাইমার। ডাইমারের শর্ত কি কি, অষ্টক সংকোচন থাকতে হবে, পার্শ্ববর্তী মৌলের মুক্ত জোড় থাকতে হবে। কোন বন্ধন দ্বারা যুক্ত হবে, সন্নিবেশ বন্ধন দ্বারা। কোন আবার কিরকম হবে, দুইটা দুই রকম, একটা ভিতরের কোণ, একটা বাইরের কোণ। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পূর্বে রূপ পাবে, 180। ক্লিয়ার। আর 14 কি বললাম, 14 বললাম আছে কার্বন আর সিলিকন আছে মেন। তাহলে এদের কি আছে, হ্যালাইড আছে, আবার এদের কি আছে, অক্সাইড আছে। কার্বনের অক্সাইড কি, গ্যাসীয়, সিলিকনের অক্সাইড কি, কঠিন। কারণ কি, সিলিকন আছে একটা পলিমার, আর কার্বন ডাইঅক্সাইড আছে একটা একক অণু। কোন বন্ধন আছে তার মধ্যে, দুর্বল ভ্যান ডলস বন্ধন। ক্লিয়ার। আর এখানে আদ্র বিশ্লেষণে কি বললাম, যে কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। যদি ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে আদ্র বিশ্লেষণ হবে, যদি ফাঁকা ডি অরবিটাল না থাকে আদ্র বিশ্লেষণ হবে না। ক্লিয়ার। আর হচ্ছে এই অক্সাইড। নোট যেন আমি সবার পাই, নোট না পাইলে সেটার কিন্তু খবর আছে।